নমস্কার, হ্যালো ডিটি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ হ্যালো ডিটি ক্যারিয়ার প্লাসের আলোচনার বিষয় হচ্ছে কম্পিটিটিভ ম্যাথসের প্রস্তুতি। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর পার্থ কর্মকার, উপসচিব, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্যার, আপনাকে স্বাগত স্টুডিও। নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই তো আমরা বলে দিয়েছি যে কম্পিটিটিভ ম্যাথসের প্রস্তুতি, এই নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। এবার যদি প্রথমেই একটুখানি জিজ্ঞেস করি খুব সহজভাবে, যে এই কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় সেখানে ম্যাথামেটিক্সের ঠিক গুরুত্বটা কোথায়? দেখো সৌম্য, শুধুমাত্র কম্পিটিটিভ ম্যাথামেটিক্সে না, জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে কিন্তু আমাদের ম্যাথামেটিক্সের গুরুত্ব অপরিসীম। সে শিক্ষিত হোক বা অশিক্ষিত, প্রত্যেকে কিন্তু অঙ্ক জানতেই হয়। সে অজান্তে কিন্তু সে অঙ্ককে ফলো করে সে জীবনটাকে চালাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একজন ভিখারি যখন রাস্তা পারাপার করছে, যদি রাস্তার সামনে একটা ড্রেন থাকে বা একটা গর্ত থাকে, সে ঠিক মতো অটোমেটিক্যালি একটা মেজারমেন্ট করে নিচ্ছে মনে মনে, কতটা দূরত্ব আমি স্টেপটা নিলে আমি অ্যাক্সিডেন্ট থেকে রেহাই পাবো বা আমি ড্রেনে পা পড়বে না। শুধু তাই নয়, দেখো ঘোড়াতে করে যখন আমরা পাহাড়ে যাই, ঘোড়া থেকেও তো বিভিন্ন জায়গায় যেতে হয় সাইট সিনের জন্য। ঘোড়াকে আমি দেখেছি উঠছে বা নামছে, যখন সামনে পেছনে গর্ত, খাদ, ভয় পাচ্ছি আমরা, ভাবছি কীভাবে সে স্টেপিংগুলো ফেলবে। কিন্তু সে স্টেপিং অঙ্কের মাধ্যমে এমন স্টেপিং সে ফেলছে, আমি পড়ে যেতে পারি কিন্তু ঘোড়া কিন্তু পড়বে না। তা অর্থাৎ অঙ্কের জায়গাটা এরকমই। শুধুমাত্র কম্পিটিটিভ পরীক্ষা না, জীবনের প্রতিটি মুহূর্তে অঙ্কের গুরুত্ব অপরিসীম। এবার অবশ্যই কম্পিটিটিভ ম্যাথমেটিক্সে যেহেতু বলছো, দেখো কম্পিটিটিভ ম্যাথসে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণত জিকে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, জেনারেল ইন্টেলিজেন্স বা যেটা টেস্ট অফ রিজনিং বলছি, অ্যারিথমেটিক, আর কিন্তু ইংলিশ। এর মধ্যে জিআই, যেটা জেনারেল ইন্টেলিজেন্স বা টেস্ট অফ রিজনিং, সেটা কিন্তু মূলত কিন্তু মানে অঙ্কে যারা ভালো দেখবে তারা অটোমেটিকলি কিন্তু জিআইয়ের প্রশ্নগুলো ভালো করতে পারে। টেস্ট অফ রিজনিং হলে তাদের অটোমেটিক হয়ে যায়, অনেক সময় আলাদা করে প্রিপারেশন নিতে হয় না সায়েন্সের যারা ছাত্র। যার ফলে অঙ্ক যদি কেউ ভালো করে প্রিপারেশনটা করতে পারে না, তার ক্ষেত্রে আমার মনে হয় কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্য পাওয়ার ক্ষেত্রে সে অনেকটা এগিয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস মনে হয়, ধরুন রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের এরকম বহু পরীক্ষা আছে, সেটা মিসলিনিয়াস হোক বা আমাদের WBCS হোক বা CSC হোক, আমাদের স্টাফ সিলেকশন কমিশন হোক, UPSC হোক, যে কোনো আমরা জানি, হ্যাঁ, IAS IPS সমস্ত কম্পিটিটিভ এক্সাম, সব ক্ষেত্রেই এই ম্যাথস কিভাবে জড়িয়ে রয়েছে, মানে প্রতিটা স্টেজ যদি একটু বলেন, মানে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে। খুব ভালো কথা, যে এখানে আমাদের যে সিলেবাসের যে অঙ্কগুলো আছে ক্লাস 6 থেকে ক্লাস 10, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইগুলো আছে, আমি বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বইগুলো 6 থেকে 10, সেই বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে, এরিথমেটিকের যে চ্যাপ্টারগুলো বিশেষ করে, অলমোস্ট সেই চ্যাপ্টারগুলি, নতুন কোনো চ্যাপ্টার না, কিন্তু আলাদা করে তাকে পড়তে হয় না। আমরা পড়ি কম্পিটিটিভ ম্যাথমেটিক্সের জন্য আলাদা করে, কিন্তু কেউ যদি 6 থেকে 10 অঙ্কগুলো ঠিকমতোভাবে কনসেপ্ট নিয়ে যদি পড়াশোনা করে, তার ক্ষেত্রে সাফল্যের জায়গাটা অনেকটা এগিয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস মনে হয়, শুধু মাধ্যমিক বোর্ড নয়, ICSC, CBSE সমস্ত বোর্ডেরই আমি দেখেছি সিলেবাসের প্যাটার্নটা বা কারিকুলামের প্যাটার্নটা মোটামুটি একই থাকে। সেই জায়গাগুলো যদি তারা ওই বেস থেকেই যদি একদম ঠিক করে, তাহলে তার মানে বলতে চাইছেন যে পরবর্তীকালে কোনো সমস্যা হবে না? সমস্যা হওয়ার কথা না, কারণ টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিজ্ঞেস করবো, যে কম্পিটিটিভ এক্সামে বসছেন, সেই কম্পিটিটিভ এক্সামে স্টুডেন্টদের কাছে একটা নির্দিষ্ট কারিকুলাম থাকছে, যে এই কারিকুলামের পরীক্ষাটা হবে, সেই ক্ষেত্রে তারা কিভাবে এই ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ ডিভিশন করবে এবং কিভাবে একটা খাতাতেই করবে না অনেকগুলো খাতাতে করবে, এই বিষয়টা যদি একটু ডিটেলসে বলেন। খুব ভালো প্রশ্ন। আমি প্রথমেই বলি যে প্রথমে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে ফার্স্ট সেট ইওর মাইন্ড, যে কি তুমি হতে চাও, কোন চাকরির পরীক্ষায় তুমি বসতে চাও। আমি ভাবি সব কটা পরীক্ষায় বসবো, তাহলে কিন্তু মুশকিল। আগে থেকে টার্গেট করে ফেলতে হবে যে আমি কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় কোয়ালিফাই করব, সেট পরীক্ষা বা নেট পরীক্ষা যাইব না। অথবা আমার টার্গেট হচ্ছে আমি স্কুলের শিক্ষক হব, প্রাইমারি স্কুলের শিক্ষক হব, তাই প্রাইমারি টেট দিতে হবে। প্রথমেই কিন্তু কোন পরীক্ষায় তুমি বসতে চাইছো তার সিলেবাসটাকে তুমি সামনে আগে নিয়ে নাও, তারপর দেখো কোন সিলেবাসে কোন জিনিসগুলো আছে। সব পরীক্ষা কিন্তু সমস্ত সিলেবাস কিন্তু কভার করবে না, কোনো জায়গাতে কিছু চ্যাপ্টার বাদ থাকে। মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি সব পরীক্ষা থাকে না, কিন্তু অ্যারিথমেটিক পার্টটাই মেন থাকে। তো সেই পার্টগুলো যেগুলো আছে সিলেবাসটা দেখার পর আমি তাদেরকে বলবো যে তারা সিলেবাসটা পড়ার পর
কি কি অঙ্ক আসছে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখুক। কোশ্চেনগুলো দেখলে ধারাবাহিক একটা প্রশ্ন দেখলে একটা অনুমান পেয়ে যাবে যে কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তারপর আমার রিকোয়েস্ট হচ্ছে যে প্রতিটি অধ্যায়ের জন্য কিন্তু যেন খাতা, প্রতিটি চ্যাপ্টারের জন্য আলাদা খাতা, আলাদা খাতা। যেমন বলছে শতকরার জন্য আলাদা খাতা, লাভ ক্ষতির জন্য একটা আলাদা খাতা, আচ্ছা গড়ের জন্য একটা আলাদা খাতা। এই আলাদা খাতাতে যদি আলাদা টপিক ধরে আলাদাভাবে প্র্যাকটিস করে তাদের সুবিধাটা কি পেতে পারে? আমার যেটা সাজেশন সকলের কাছে, সুবিধা মানে কি, যখন প্রস্তুতি শুরু করছে, ধরা যাক 30টা চ্যাপ্টার তাকে করতে হচ্ছে, কথা বলছেন, 30টা আলাদা খাতা করবে প্রথমেই। খাতার উপরে চ্যাপ্টারের নাম থাকবে, এটা শতকরা, এটা লাভ ক্ষতি, এটা রেশিও প্রপোর্শন, কথা বলছেন। এইভাবে তার খাতার নামগুলো থাকলো। এবার যখন একটা চ্যাপ্টার পড়ছে, সেই চ্যাপ্টারটা পড়ার আগে, হ্যাঁ আমার প্রিপারেশনের বারে বলি, যখন একটা চ্যাপ্টার সে পড়বে, যেমন শতকরা, তার থিওরিটিক্যাল পার্টটাকে পড়ে নিতে হবে, তাকে থিওরিটিক্যাল কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। খাতার প্রথমে কিন্তু ওই চ্যাপ্টারের থিওরিটিক্যাল কনসেপ্টগুলো আগে পরপর পয়েন্ট ওয়াইজ ক্যান্ডিডেট ছাত্র লিখবে। কিন্তু কোনো স্যারের নোট বা আমি রিকোয়েস্ট করবো না যে স্যার যা নোট দিচ্ছে করো, তা না, তুমি স্যারের নোটগুলো কালেক্ট করো। যখন তুমি ওই খাতায় নোট করবে, নিজের মতো করে বুঝে নিয়ে তুমি নোটটা করো, তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে কনসেপশনটা একদম। তার ক্লিয়ার কনসেপশন। এবার অঙ্ক লিখছে, একটা অঙ্ক লিখছে, তো সলিউশন করছে। অর্থাৎ যখন সে প্রিপারেশন নিচ্ছে, ওই শতকরা চ্যাপ্টার যত অঙ্ক পাচ্ছে ওই খাতার মধ্যে থাকছে। যখন প্র্যাকটিস করবে, যখন রিভিশন করবে, ওই খাতাটা একবার চোখ নিয়ে কিন্তু ওর সব শতকরা অঙ্কগুলো হয়ে যাবে। এবং আর একটা জিনিস জিজ্ঞেস করবো, যে ধরুন এই যে ম্যাথসের প্রিপারেশন মোটামুটি কম্পিটিটিভ এক্সাম যেগুলো সবাই দিয়ে থাকে, মানে ক্লাস 12 পাস করে বা গ্র্যাজুয়েশন করে যেগুলো বসা যায়, সেগুলোর ক্ষেত্রে ম্যাথসের পার্টটুকুনি অন্তত যদি 6 মাস থেকে 1 বছর কেউ ধারাবাহিকভাবে প্রিপারেশন নেয়, তাহলে কি কভার করা সম্ভব? এটা ডিপেন্ডস করছে, ইট ডিপেন্ডস অন দ্য মানে আপন দ্য স্টুডেন্টটা কেমন কোয়ালিটি, তার অঙ্কে কেমন। কেউ যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হয়, তার ক্ষেত্রে প্রিপারেশনটা খুব কুইক হয়ে যাবে, তাড়াতাড়ি নিতে পারবে। একটু হিউম্যানিটিস বা কমার্স ব্যাকগ্রাউন্ড যারা আছে, তাদের একটু টাইম লাগতে পারে, কারণ অনেকদিন তো ডিটাচ, যার ফলে ইট ডিপেন্ডস। বা কোনো আমি দেখেছি অনেক সময় হিউম্যানিটিস যারা পড়াশোনা করে, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য আসছে, তারা কিন্তু অঙ্কে অনেক ভালো। এখন কিন্তু আর্টস কমার্স সায়েন্স বলে নাই, এখন তো ইন্টারডিসিপ্লিনারি। এখন সায়েন্স, এখন দেখবে যে আর্টস পড়ছে, তার সঙ্গে অঙ্ক কম্বিনেশন আছে একদম 11। আর এখন আবার এইচএস কাউন্সিল এত সুন্দর সাবজেক্ট দিয়েছে, প্রচুর সাবজেক্ট, এবং আগামী দিনে আরো অনেক সাবজেক্ট আসতে চলেছে, যেগুলো আমাদের ছাত্রছাত্রীদের খুব সুবিধা হবে পশ্চিমবঙ্গে। মানে ধরুন এখন তো বহু ক্ষেত্রে দেখা যায় যে ম্যাথস রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, নিউট্রিশন রয়েছে, মানে এরকম ভেরিয়েশন কম্বিনেশন নেওয়া যায়, সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হয়, একটা বড় আমাদের বাধা, সেটা হচ্ছে যে টিক করে আমাদের সামনে ঘড়িটা রয়েছে, সেটা সেই সময়টাকে মাথায় রেখে ওই ক্যাটাগরি ধরুন 30 নম্বর ম্যাথসে আছে বা 40 নম্বর ম্যাথসে আছে, ওইটাকে কিভাবে টাইমের সঙ্গে করে শর্টকাট মেথডে সে কমপ্লিট করবে। এইবার একটা কথা বলছি, 100 নম্বরের পরীক্ষা হচ্ছে একটা, একদম 90 মিনিট টাইম, মোটামুটিভাবে জেনারেলভাবে আমি বলছি, ইট ডিপেন্ডস, বিভিন্ন পরীক্ষার বিভিন্ন রকম ফুল মার্কস থাকে এবং তার টাইম থাকে। তা অর্থাৎ দেখা যাচ্ছে 100টা প্রশ্ন করতে হচ্ছে তাকে 90 মিনিটের মধ্যে। বোঝা যাচ্ছে একটা প্রশ্ন কত সেকেন্ড টাইম পাচ্ছে, মানে অন্তত 50-55 সেকেন্ডের বেশি সময় পাবে। এক্স্যাক্টলি। কিন্তুটা কি, জিকের প্রশ্নের ক্ষেত্রে তাকে তো ক্যালকুলেশন রাফ কিছু করতে হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রেই 4টের মধ্যে বুঝে যাচ্ছে এটা অ্যান্সার হবে, সঙ্গে সঙ্গে করতে সময়টা কম পাচ্ছে। অঙ্কের ক্ষেত্রে তাকে কিন্তু মানে কিছু অঙ্ক আছে, অন্তত 25% অঙ্ক আছে যে ক্ষেত্রে অঙ্ক দেখেই অ্যান্সার করা যায়, মানে দেখার সঙ্গে সঙ্গে এটা অ্যান্সার হবে, মানে সে করে প্র্যাকটিস করে এমন অভ্যস্ত হয়ে যাবে। এবং কি মেন্টাল ম্যাথামেটিক্স আছে, যেগুলোকে ভেবে নিয়ে তাকে অ্যাপ্লাই করতে, মনে অ্যাপ্লাই করতে হবে। অঙ্ককে ভিজুয়ালাইজ করতে হবে, বলছি না, অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার, অঙ্ককে ভিজুয়ালাইজ করলে অনেক প্রশ্নের উত্তরও সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে করতে পারবে। এই 25টার মধ্যে যদি 10টা হলো 7-8টা অঙ্ক যদি সঙ্গে সঙ্গে করতে পারে, তা টাইমটা অনেকটা কমে গেল। মানে 7-8টা ক্ষেত্রে অন্তত যদি 20 সেকেন্ড করেও বাঁচে, অত টাইম লাগবে না, সেক্ষেত্রে জাস্ট লাগবে, দেখবে ডার্কেনিং করতে যতক্ষণ টাইম লাগবে। আচ্ছা, এক্ষেত্রে আর একটা জিনিস মনে হয় যে এখনকার দিনে বাচ্চারা মানে অন্তত কারিকুলামে তারা অ্যাবাকাস অনেকেই শিখছে, শর্টকাট মেথড জানছে, তারা খুব সুন্দরভাবে মুখে মুখে উত্তর দিচ্ছে। এই অ্যাবাকাস বা এগুলোর গুরুত্ব কতটা রয়েছে? অ্যাবাকাস হচ্ছে অঙ্কের তো এরিথমেটিকের একটা অঙ্ক, কথা বলছে, সে লজিক্যাল পার্টটা তো আছে, তারপর ক্যালকুলেশন পার্ট, দুটো পার্ট মিলিয়ে কমপ্লিট। কিন্তু সে অঙ্কটা বুঝলো, ক্যালকুলেশন ঠিক করতে পারলো না, নাম্বার পাবে না। এই অ্যাবাকাস হচ্ছে ক্যালকুলেশনকে খুব কুইক সঙ্গে সঙ্গে করতে পারবে। যে অ্যাবাকাসটা প্রথম থেকে শিখবে, তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের
কম্পিটিটিভ পরীক্ষা আমি দেখেছি অনেক ছেলে মেয়ে যারা জয়েন্ট বা আইআইটিতে গিয়েছে, আমি দেখেছি, কথা বলেছি, তারা কিন্তু ছোটবেলায় অ্যাবাকাসের ক্লাসটা করেছে, প্র্যাকটিসটা করেছে, তারা কিন্তু সাফল্য পেয়েছে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করি যে আমরা অনেক সময় ভাবি যে ধরুন একটা অঙ্ক আমি পড়লাম, আমি কিন্তু এমনি ওটা করতে দিলে হয়তো করতে পারবো, কিন্তু ওই টাইমের মধ্যে শর্টকাট মেথড ইউজ করলে সেটা পারতাম, কিন্তু অতটা কষে আমার পক্ষে সম্ভব হয় না। এই শর্টকাট মেথডগুলো আমরা কিভাবে ইউজ করব বা যারা প্র্যাকটিস করবে তারা কিভাবে ইউজ করবে? আমি তাদের জন্য আমি বলবো যে এখন তো অনলাইনে ইউটিউবে প্রচুর মেটেরিয়াল তারা পাবে। হ্যাঁ, একটা অ্যাভারেজ একটা চ্যাপ্টার, গড় চ্যাপ্টার সে ইউটিউবে সার্চ করুক না কেন, বিভিন্ন টিচারের সেখানে কিন্তু ইউটিউব ভিডিও পাবে, সেখান থেকেও অনেক কিছু কিন্তু গ্যাদার করতে পারবে। এবং যে বললাম গড়ের জন্য যে স্পেসিফিক খাতা একটা আছে, সেই খাতায় সে কিন্তু নোট করবে, গড় সম্পর্কিত যা পড়বে 1 বছর প্রিপারেশনে সব গড়ের খাতা, গড়ের অ্যাভারেজ জিনিস একটা খাতার মধ্যে থাকবে, এবং কোথা থেকে লিখছে কি না, কি কালেকশন, এবং যখনই যে অঙ্কটা করবে কোন সময় করছে টাইম ডেট দিয়ে রেখে দেবে, তাহলে মনে থাকবে যে এই অঙ্কটা আমি কিন্তু এই 2 মাস আগে করেছি বা 3 মাস আগে করেছি। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে হয় স্যার, একটা অঙ্ক সলভ করার ক্ষেত্রে শর্টকাটের অনেকগুলো ওয়ে আউট থাকে, অনেকগুলো টাইপস থাকে, কিন্তু সেখানে একটাতে করে যদি আনসার সে মিলে যায় এবং সেটা যদি সে কোপ আপ করে নেয় সেইটার সঙ্গে, তাহলে কি আর অন্য শর্টকাট মেথডগুলো তাকে প্র্যাকটিস করার দরকার না, ওই একটাতেই মোটামুটি স্টিক করে থাকলে হয়ে যায়? হ্যাঁ, এই ব্যাপারে আমার একটা নির্দিষ্ট আমার মানে সাজেশন আছে। সাজেশন হচ্ছে যে কিছু কিছু বই দেখা যায় শুধুমাত্র শর্টকাট টিপসগুলো আছে এবং টিপসের অঙ্কগুলো আছে। কোনো ক্যান্ডিডেটের অতগুলো শর্টকাট টিপস মুখস্থ রাখা সম্ভব না। শতকরা যদি তাকে 30টা মুখস্থ রাখতে হয়, অ্যাভারেজ যদি 20টা মুখস্থ রাখতে হয়, এবার এতগুলো মুখস্থ হয়ে যাবে, সে কিন্তু তৈরি করতে পারবে না। সেই জন্য আমি বলবো শর্টকাট ইউজ করো, কিছু কিছু ক্ষেত্রে ইউজ করো। যেমন দুটো ফর্মুলা বলছি, 100x/100 + - x, যারা কম্পিটিটিভ ম্যাথামেটিক্স করতে এই ফর্মুলা দিয়ে শতকরা কেন বহু অঙ্ক করা যায়। আর একটা ফর্মুলা হচ্ছে x + y + xy/100%। জাস্ট আমি বলছি, আমি সময় নাই তো সংক্ষেপে, বিশেষ করে এই দুটোকে তোমরা মনে রাখবে। এই দুটো পরিমিতির অঙ্কের ক্ষেত্রে বা লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে, শতকরা অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। আর অন্যান্য যে ফর্মুলা আমি বলছি না মুখস্থ করতে পারলে, মুখস্থ না করে আমি বলবো মুখস্থ করার দরকার নাই। এই ক্লাস নোট টাইপের কিছু বই পাওয়া যায়, ক্লাস নোট, অর্থাৎ একটা অঙ্ককে কনসেপ্ট ক্লিয়ার করে শর্টে কিভাবে অঙ্কটাকে করবে। এই কারণে বলছি, দেখো কোনো কোনো ক্ষেত্রে সাবজেক্টিভ পরীক্ষা দিতে হয়, কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথ যেটা বলা হয়, আমরা জানি যে মিসেলেনিয়াসের যে মেন পার্ট তখন কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন থাকে, 50 নাম্বারের থাকে, 12টা প্রশ্ন থাকে, 5 করে নাম্বার, 10টা করতে হয়। কিছুদিন আগে পরীক্ষাটা হয়ে গেল, তো 50 নাম্বার থাকে। ওই যে যদি ওর শর্টকাট শুধু টিপস জেনে অঙ্কগুলো করে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো সে করতে পারবে না একদম। অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করে শর্টকাটটাকে করছে, তাহলে কিন্তু তার পক্ষে ডেসক্রিপটিভ অঙ্ক করা সম্ভব। এবং এক্ষেত্রে একটা জিনিস বলি যে এই যে ধরুন মক টেস্ট, এখন তো মক টেস্ট অনলাইন অফলাইন দুটোতেই হচ্ছে, আপনি কি মনে করেন যে এই কম্পিটিটিভ ম্যাথসের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই মক টেস্টের গুরুত্ব কতটা? অনেকে আমি দেখেছি প্রথমেই না, অনেকে একটা মক টেস্ট দেখি কটা করতে পারি, এই নিয়ে সে নিজে নিজে করতে লাগে। তারপর দেখে যে অঙ্কে 25টার মধ্যে মাত্র 5টা বললাম, সে হতাশ হয়ে যায়। কিন্তু আমার সকল ক্যান্ডিডেটদের কাছে আমার একান্ত অনুরোধ, রিকোয়েস্ট, তোমরা কিন্তু প্রথমেই মক টেস্ট দেবে না, এন্টায়ার সিলেবাসটা ভালো করে পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, জেনে নাও কি কি আছে, কি বৃত্তান্ত, তারপর মক টেস্ট দাও। দেখবে মক টেস্ট, কিন্তু আমি এটা বলবো মক টেস্টের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আগে প্রাধান্য দাও, কারণ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো তাতে পেপার সেটা একদম কাজী, সেটা করলে এটা অভ্যাস হয়ে যাচ্ছে। তারপর তুমি মক টেস্ট, আমি দিতে মানা করবো না, এখন মক টেস্ট তো অনলাইনে প্রচুর জায়গাতে আছে, মক টেস্টে সেখান থেকে প্রশ্ন পেয়ে যাবে, করতে পারবে, অনলাইন অফলাইন দুটোতেই পেতে পারবে, মানে ওয়েমারও প্র্যাকটিস করা যাচ্ছে, আবার কম্পিউটারে একদম। কিন্তু ওটা কিন্তু কমপ্লিট হওয়ার পর প্রথমে যেন মক টেস্ট না করে, তাহলে কিন্তু না করতে পারে, খুব ভালো ছাত্র প্রিপারেশন হয়ে আছে, সে করতেই পারে। কিন্তু যাদের মোটামুটি প্রথম থেকে ওই সিলেবাসটা পুরোটা শেষ করতে হবে, তারা অন্তত যদি 80% হওয়ার পর যদি দিতে শুরু করে একটা দুটো করে, একদম সেটা খারাপ না, অনেকটা তাহলে তাদের আইডিয়া হবে। কিন্তু আমার বক্তব্য প্রিপারেশন কমপ্লিট করে তারা যেন করে, একদম, মানে চ্যাপ্টার ওয়াইজ অনেকটা এগিয়ে গিয়ে তারপরে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস বলি যে এখন তো ধরুন আপনি প্রাথমিক শিক্ষা পর্ষদে রয়েছেন এবং সেখানে এই যে প্রাইমারি টেট, হ্যাঁ, সেটা আপনি দেখছেন চোখের সামনে। সেট পরীক্ষা সামনেই ডিসেম্বরে, 15ই ডিসেম্বর এখন অবধি টেন্টেটিভ ডেট আছে সেট পরীক্ষা, নেট হয়ে গেল, আবার হয়তো ডিসেম্বরে নেট হবে, গেট পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাগুলোতে, হ্যাঁ, যেগুলোতে মূলত শিক্ষকতার পেশায় আসা যায়, সেক্ষেত্রেও কিন্তু একটা টেটের মধ্যে, নেটের মধ্যে, সেটের মধ্যে সবেতে একটা ম্যাথসের পার্ট থাকে। সেক্ষেত্রে কিভাবে পারফেকশন আনবে? খুব ভালো কথা, একটা কথা বলি, আমি দেখেছি যাদের অঙ্কে একটু ভীতি থাকে, কথা বলছি, যে তারা আর্টস নিয়ে পড়ে, আর্টস নিয়ে পড়া মানে তখন হিউম্যানিটিস অঙ্কটা ছেড়ে দিল, বাস্তব যাক অঙ্কটাকে বেঁচে গেলাম, অঙ্ক আর আমার কাজে লাগবে না, সে বাংলা নিয়ে পড়ছে বা ফিলোসফি নিয়ে পড়ছে, কথা বলছি, সে তখন জানছে যে অঙ্ক আমার লাগছে না, ঠিক আছে,
সে যখন আবার সেই চাকরির পরীক্ষা যখন আসছে, সে প্রাইমারি টেট হোক, আপার প্রাইমারি টেট হোক, বা সি টেট হোক, বা নেট বা সেট হোক, তখন তাকে কিন্তু অঙ্ক ছাড়বে না। আমরা জানি সেট পরীক্ষা, যেটা তুমি বললে, যে তুমি তো নেট পরীক্ষা তো রিসেন্ট কোয়ালিফাই করেছো, মানে তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমি জানি তুমি কোয়ালিফাই করেছো। তা ওই নেট পরীক্ষা তুমি জানো যে সেট পরীক্ষা ইউজি নেট, যেটা NTA ইউজি নেট হয়েছে, সেখানে কিন্তু যে প্রথম পেপারে আমাদের 5টা করে প্রশ্ন থাকে, 10টা করে ইউনিট আছে, 50টা প্রশ্ন ইন্টু 2, 100 নম্বরের পরীক্ষা। সেক্ষেত্রে 5, 6, 7, 5 হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং, 6 হচ্ছে 5, 6, 7 নম্বর হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, DI। অর্থাৎ এই যে টেস্ট অফ রিজনিংগুলো আছে, DI 3টে যে ক্যাটাগরি বললাম, তা 15টা প্রশ্ন, 15 ইন্টু 2 মানে 30 নাম্বারটা কিন্তু থাকছে 100-র মধ্যে। তাকে অঙ্ক কিন্তু করতেই হবে। সে মাধ্যমিকে ভালো লাগতো না বলে অঙ্কটাকে ছেড়ে দিল, কিন্তু ভালো হতে গেলে, চাকরি পেতে গেলে অঙ্ক তাকে কিন্তু কিছু ছাড়বে না। আচ্ছা, তাহলে অঙ্ক তাই করতেই হবে। এবং আপনার কাছ থেকে যখন পেয়েছি, আপনাকে অনেক ছাত্রছাত্রীরা সামনে রয়েছে যারা অন্তত DLED করছে, যারা স্বপ্ন দেখছে আগামী দিনে প্রাইমারি স্কুলের শিক্ষক হবে, বিশেষত তাদের এক্সপেকটেশন রয়েছে যে এই প্রাইমারি টেট রয়েছে, প্রাইমারি টেটে 12 পাস করেই তারা কিন্তু আসছে, ভালো রেজাল্ট করা স্টুডেন্টও আসছে, আবার কেউ গ্র্যাজুয়েশন করেও, মাস্টার্স করেও আমরা দেখছি তারা আবার DLED কোর্স করতে আসছে। যেহেতু প্রাইমারি শিক্ষক তাদের হওয়ার একটা স্বপ্ন রয়েছে, সেখানে যারা ধরুন এই 12 পাস করে আসছে, তাদের ম্যাচুরিটি, তাদের নলেজ, সেই জায়গা থেকে যারা গ্র্যাজুয়েশন মাস্টার্স করে আসছে তাদের ওটা বেশি অবশ্যই। সেই জায়গা থেকে প্রাইমারি টেটের উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, ম্যাথসের একটা বড় ভূমিকা রয়েছে, কিভাবে তারা সেটাকে পালন করবে। বেশ, এখানে ম্যাথসের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু আপ টু 5। হ্যাঁ, একদম। 12-এর তারা 12 পাস করার পর তারা দিচ্ছে টেট পরীক্ষা। টেট পরীক্ষায় যে ম্যাথামেটিক্স আছে সেখানে কিন্তু ম্যাথামেটিক্স সিলেবাস আপ টু 5 প্রাইমারি, কাজেই সিলেবাসটা সেইটা থাকছে। কাজেই তারা কিন্তু 12 পর্যন্ত পড়লো, তুমি ভাবছো যে মানে 5-এর কনসেপ্ট, এবার কিন্তু কনসেপ্ট তার ভালো থাকতে হবে। একদম। আমি রিকোয়েস্ট করবো যারা টেটের জন্য প্রিপারেশন, টেট পরীক্ষার প্রশ্নগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে, তাহলেই বুঝে যাবে কি ধরনের প্রশ্ন। এবং সেক্ষেত্রে দেখলেই বোঝা যাবে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, অঙ্কের প্রশ্নের অ্যান্সার করা খুব মুশকিল। অঙ্ক না, যে কোনো জায়গারই প্রশ্ন করার অ্যান্সার মুশকিল হবে। আর বলে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো ভালো করে। আমি মানে তারা এই যে 2 বছর ধরে DLED করছে, সেটাও যেমন সেখানেও পড়াশোনাটা যেমনভাবে চালাবে, তার সঙ্গে টেটের প্রিপারেশনের ক্ষেত্রেও তারা ওই চ্যাপ্টার ওয়াইজ পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যে টেট যখন পরীক্ষা হয়, তখন তার সিলেবাস নির্দিষ্ট আছে, সিলেবাস দেওয়া আছে, সিলেবাস অনুযায়ী তার প্রিপারেশন নিতে পারবে। একদম, মানে প্রাইমারি বোর্ডেরও কিছু গাইডলাইনস রয়েছে, SCRT রয়েছে, NCERT রয়েছে, পুরো একটা গাইডলাইন তো পাওয়া যায়। সিটের যে দেয়, সিটের ক্ষেত্রে সিটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো নেটে পেয়ে যাবে, ওইগুলোতেই বিভিন্ন জায়গা থেকে বইও আছে, বিভিন্ন বই আছে, সেখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। এই ক্ষেত্রে একটা জিনিস জানবো যে এই যে এত বছর ধরে আপনি ধরুন কলেজেও পড়িয়েছেন, মানে কলেজের সঙ্গে অ্যাসোসিয়েট, সেই জায়গা থেকে আবার কম্পিটিটিভ এক্সামে দেখছেন ছাত্রছাত্রীদের, কিভাবে এই অঙ্কের ভীতিটা দূর করা যায় বলে মনে করেন? হ্যাঁ, খুব ভালো কথা। ভীতি এখন দেখেছি অনেক ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীতি কাজ করে, অঙ্ক মানে একটু ভয়। এই ভয়ের উৎসটা কি? ভয়ের উৎস কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কিছু মনে করেন না পরিবারের লোকজন। ধরো তুমি মাধ্যমিক পাস করেছো, তোমার বাড়িতে পাশের বাড়ি থেকে লোক এসছেন বা রিলেটিভ ফোন করছে, কি বলে, সৌম্য তুই অঙ্কে কত পেয়েছিস, ইংরেজিতে কত পেয়েছিস, আস্তে আস্তে ফিজিক্যাল সায়েন্স কত পেয়েছিস, অঙ্কে কত পেয়েছিস, তোমার একটা ভয় ধরে দিচ্ছে। অঙ্ক ভয়ের না। ফার্স্ট আমার তাদেরকে মাথায় রাখতে হবে, আমার তাদের কাছে আমার অনুরোধ, তোমরা মনে রাখবে একদম ভয় পাবে না। তুমি ভাববে অঙ্ক যে সব থেকে সহজ সাবজেক্ট, অঙ্ক জটিল না, এইটা মাথা থেকে বার করে দিতে হবে, এই ভূতটা বার করে দিতে হবে যে অঙ্ক পারবো, এবং পারবো না ভাববে না, পারবোই, আমি সব পারবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সময় দিতে হবে এই বিষয়ে, যেহেতু যারা একটু ভয় লাগে, অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। সিনিয়র দাদার কাছে একটু দেখতে পারো, বিশেষ করে যারা এই কম্পিটিটিভ পরীক্ষা পাস করে জাস্ট চাকরিতে ঢুকেছে, তারা তোমাকে হেল্প করতে পারবে। এই যে জায়গাগুলো নিতে হবে। আর একটা কথা, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে, এবং অঙ্কটা শুধুমাত্র কোর্সলে হবে না, অঙ্কটাকে পড়তে হবে, অঙ্কটাকে বুঝতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, তুমি সাকসেস হবেই। এবং টার্গেট করতে হবে আমি সাকসেস পাবোই, এবং বি পজিটিভ, এই কথাটা মনে রাখবে যে আমাকে পেতেই হবে, কেন পাবো না, তোমার মতোই তো একজন পাচ্ছে। একদম। এবং অনেক সময় না এসে বলে, জানো তো, যে স্যার এতজন পরীক্ষা দিচ্ছে 1 লাখ, মাত্র তো 500 সিট, কি করে পাবো? আমি তাকে বলেছিলাম, তুমি তোমার চাকরি পাওয়ার জন্য কটা সিট দরকার? একটা। তাহলে 1 নাম্বার তোমার টার্গেট করতে হবে, 1 নাম্বার হতে হবে।
কেন আমি 1 লাখ 2 লাখ 10 লাখকে ভাববো? আমি ভাববো আমার একটা দরকার, 1 নম্বরে আমাকে টার্গেটে যেতে হবে। তুমি কোয়ালিফাই করবেই, কেউ আটকাতে পারবে না। 500-র মধ্যে আমার একটা সিট নিতেই হবে। একদম। এই ক্ষেত্রে আরেকটা জিনিস, এই সায়েন্সের কথা বললেন, সায়েন্সের স্টুডেন্টরা এই বিষয়টাতে ইংলিশ অঙ্ক শব্দগুলোতেই বেশ এগিয়েই থাকে, কিন্তু যেহেতু হিউম্যানিটিজের কথা এলো বা আমাদের মানে কমার্সেরও বেশ কিছু স্টুডেন্টসকে দেখা যায়, তাদের কিন্তু এই একটা জায়গা থাকে যে মানে অ্যাভয়েড করে, যদি ধরুন একটা অ্যাভারেজ কোনো মার্কস পেতে হয় সবগুলো ক্যাটাগরিতে, ওইটা থেকে একটা অ্যাভারেজ পেলেই হয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি। সেক্ষেত্রে তাদের জন্য কি বলবেন, যারা বিশেষত হিউম্যানিটিজ থেকে আসছে বা যারা হিউম্যানিটিজ থেকে আসছে? আমি বারবার করে বলছি, একদম ভাববে না যে আমি হিউম্যানিটিজ থেকে আসছি। আচ্ছা, সকলের যে ধরো সায়েন্সের ছিল, তার ক্ষেত্রে তো জিকের প্রবলেম হতে পারে, ইতিহাসের প্রবলেম হতে পারে, ভূগোল প্রবলেম হতে পারে, এটা ভাবতে হবে আমাকে। একদম। যার ফলে আমার যে জায়গাটা আমার গ্যাপ আছে সেই জায়গাটা আমি বেশি সময় দেবো, একটু যে সময় যে জায়গাটা গ্যাপ আছে সেই জায়গাটা আমি রাতে, কেউ যদি অনেক ছাত্র দেখা যায় রাত জেগে পড়তে ভালোবাসে, কেউ আবার সকালে সকালে উঠতে ভালোবাসে, মানে রাত জাগতে পারে না, যার যেটা ভালো লাগে, হয় আইদার রাত্রের বেলায় রাত 10টার পর বা সকালবেলায় পড়বে। কারণ কি বলতো, ওই সময়তে একটু নয়েজটা কম থাকে, সে কিন্তু নিস্তব্ধভাবে সংকল্প প্র্যাকটিস করতে হবে। ঠিক আমার ক্ষেত্রে যেমন আমার ইতিহাস ভূগোলটা খুব টাফ লাগতো, তাহলে কি ইতিহাস ভূগোলটা আমি সেই সময়টা পড়বো, মন দিয়ে পড়বো। আমার ক্ষেত্রে অঙ্কটা ইজি লাগতো, যেহেতু অঙ্ক নিয়ে আমি পড়াশোনা করেছি। ইট ডিপেন্ডস আপন দ্য স্টুডেন্ট। এবং আরেকটা জিনিস যেটা জানতে ইচ্ছে করছে, এই যে মৌলিক নাম্বার, এই মৌলিক নাম্বার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, এগুলো কিন্তু আমাদের কাজ করে। হ্যাঁ, এই মৌলিক নাম্বারের দ্বিধাদ্বন্দ্বগুলো বা এই যে বলে 1 থেকে 100-র মধ্যে কতগুলো এরকম নাম্বার আছে বা সিরিজ, এইগুলো মনে রাখার শর্টকাট যদি কিছু বলে। হ্যাঁ, খুব ভালো কথা। মৌলিক সংখ্যা থেকে একটা প্রশ্ন আসি, একটা নাম্বার সিস্টেম আছে এবং সেখানে টেস্ট অফ ডিভিজিবিলিটি। আমার বলতে ভুলে গেছি, চ্যাপ্টার করে নাম বলবো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারে কোনগুলো টেস্ট দেবে এটা বলবো, আমি মনে করে দেবে, আমি বলে দেবো। তা এই ক্ষেত্রে কিন্তু যে মৌলিক সংখ্যার যে কোনো একটা প্রশ্ন আছে, কীরকম প্রশ্ন, যে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 5টি মৌলিক সংখ্যার গড়, ছাত্রছাত্রী একটা মৌলিক হবে কি হবে না এই নিয়ে কিন্তু দ্বন্দ্বে পড়ে যায়। এক মৌলিক না যৌগিক, না মৌলিক যৌগিক কিছুই না। যদি তার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক আছে, নাম্বার হ্যাভিং অনলি 2 ডিস্টিংক্ট ফ্যাক্টরস ইজ কল্ড প্রাইম নাম্বার। আর 2-এর বেশি উৎপাদক থাকে সেটা কম্পোজিট নাম্বার বা যৌগিক নাম্বার। আর 2-এর কম যদি হয় তাই নাইদার প্রাইম নর কম্পোজিট, অর্থাৎ মৌলিক না যৌগিক না। তাহলে 1-এর উৎপাদক কিন্তু একটাই 1, 2-এর উৎপাদক 1 আর 2, 3-এর উৎপাদক 1 আর 3, 4-এর উৎপাদক 1, 2, 4। তা অর্থাৎ 1, 2, 4 3টি উৎপাদক হয়ে গেল, তাহলে একটা যৌগিক সংখ্যা হয়ে গেল। কেবলমাত্র 2টি উৎপাদক মানে কত? 2-এর 2টি উৎপাদক 1 আর 2। 1-এর উৎপাদক কটা? 1-এর উৎপাদক একটা, তাহলে 1 কিন্তু মৌলিক না যৌগিক না, অ্যাকর্ডিং টু ডেফিনেশন। তাহলে বাদ চলে গেল। এই কনসেপ্ট নিয়ে ডেফিনেশনটাকে বোঝানো হবে, বোঝানোর পর তাহলে তখন ক্ষেত্রে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত তারা কিন্তু ক্যালকুলেশন করতে অসুবিধা হবে না। একটা মৌলিক কি মৌলিক না এটা নিয়ে সে কিন্তু ঝামেলায় পড়ে যায়। এবং 1 থেকে 100-র মধ্যে একটা হিসাব সবসময় দেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় প্রশ্ন থাকে 1 থেকে 100-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? সাধারণত মুখস্থ করে নাই 1 থেকে 100-র মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। কিন্তু যদি বলে 1 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা, তাই কিন্তু গুনতে হবে তখন। হ্যাঁ, একটা নিয়ম আছে, জানো তো, বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা, এরকম অনেক শর্টকাট এই টিপসগুলো তারা যেন মুখস্থ করে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। 1 থেকে 10, 10 থেকে 20 ভাগ করে নিচ্ছি, লিখে নিলাম। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50, 60, 70, একদম 90 থেকে 100, এইভাবেই করে না, টেবিল করে না। 10টা টেবিলের পাশে ডান দিকে আমি একটা কোড দিচ্ছি। আমরা জানি এ মানে 1, বি মানে টেস্ট অরিজিনাল করতে হয়, বি মানে 2, সি 3, ডি মানে 4। হ্যাঁ, প্রথম থেকে আরম্ভ করছি ডিডি, দূরদর্শনে বসে আছি কিন্তু আমরা সেই ডিডিকে ইউজ করলাম, ডিডি বাংলা, ডিডি। হ্যাঁ, ডি মানে কি? ডি মানে 4, 1 2 3 4, 1 2 3 4 মানে 4 4। ডিডি না না ডিডি, প্রথম ডিডি, তা বি বিসি, বিবিসি, হ্যাঁ, বিএ। আচ্ছা, এই কোডটা মনে রাখতে হবে, ডিডি বিবিসি বিবিসি বিএ। আর ডি মানে কি? 1 থেকে 10, ডি মানে কত? 4। তো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা? 4টে। আবার 10 থেকে 20 কথা বললাম, ডি এর পর ডি আছে, সেখানে কটা? 4টে। আবার বলো এবার বিবিসি, তার মানে ওটা হচ্ছে 30 থেকে 40 হচ্ছে আমার রয়েছে হচ্ছে দুটো বি, তারপরটাও রয়েছে দুটো, তারপরটা হচ্ছে সি মানে তিনটে মানে 40 থেকে 50। অর্থাৎ এইভাবে তুমি যতগুলো বলবে তাহলে বিবিসি, প্রথমে ডিডি, বিবিসি, বিবিসি, বিএ, এটা মনে রাখলি 1 থেকে 100 পর্যন্ত আমি বললাম। এভাবে কিন্তু 1 থেকে 1000 পর্যন্ত কোড আছে, সেটা আমি এখন আলোচনা করছি না, টাইম লেগে যাবে। এবং এই যে নাম্বার আমাদের সিরিজগুলো আসে সেখানেও কিন্তু আমাদের ওইগুলো, তার মানে এ থেকে এম অবধি, এন থেকে জেড অবধি ওর আবার কোড আছে, ওগুলো কোডিং এ আবার ইন্টারেস্টিং রুল আছে কিন্তু মনে রাখার। একদম, ওগুলো মনে রাখলে এগুলো রয়েছে। এবং আপনি বলছিলেন কিছু চ্যাপ্টারের কথা, সেই চ্যাপ্টারগুলো একটু যদি, হ্যাঁ চ্যাপ্টারগুলো আমি বলি, হ্যাঁ ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো খুব পরীক্ষা, যেগুলো আসেই মোটামুটি আমি জেনারেল ভাবে বলি, যত পরীক্ষা আছে আমি চ্যাপ্টারগুলোকে বলছি। একটা হচ্ছে অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, শতকরা,
প্রফিট অ্যান্ড লস, সময়, দূরত্ব, গতিবেগ, আবার ট্রেন সংক্রান্ত অঙ্কও থাকে, সময়, কার্য, দূরত্ব, সময়, কার্য ও মজুরি, লসাগু, গসাগু, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, নল ও চৌবাচ্চা, নৌকা ও স্রোত, মিশ্রণ, এজ সংক্রান্ত সমস্যা, এইগুলো থাকবে। হ্যাঁ, বলিনি আর একটা সার্চ অ্যান্ড ইন্ডিসেস, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম অ্যান্ড টেস্ট অফ ডিভিজিবিলিটি, তারপর হচ্ছে এলিমেন্টারি অ্যালজেব্রা, ইকুয়েশন রিলেটেড প্রবলেমস, অ্যালজেব্রিক সূত্রের প্রয়োগ, এপি, জিপি, লগারিদম, সেট থিওরি, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, মেনসুরেশন যেগুলো আছে আমাদের সিলেবাসে 9-10 সেইগুলোই আছে, অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, সার্কেল, সমকোণী চৌপাল, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, স্ফিয়ার এবং ত্রিকোণমিতি, এগুলো টোটাল সিলেবাস। আচ্ছা, কিন্তু প্রথমে যে আমি অ্যালজেব্রা ছাড়া আগে যে এরিথমেটিক বললাম না, মানে 90% পরীক্ষাতে কিন্তু এই যে সিলেবাসে 10 পর্যন্ত যেগুলো আছে, প্রথম চ্যাপ্টার 1 থেকে 18 পর্যন্ত বললাম, এখান থেকেই বেশি মোস্ট অফ দা পরীক্ষার প্রশ্ন আসে। আর এই যেগুলো বললাম না, এগুলো খুব পার্টিকুলার কিছু পরীক্ষা আছে যে ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স বা অন্যান্যগুলো আছে। অনেক সময় একটা জিনিস জিজ্ঞেস করবো, খুব আমরা আলোচনার প্রায় একদম শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে যে ধরুন অনেক সময় অনেক উত্তর আমরা মুখে মুখে উত্তর করি এবং অপশনটা ক্যালকুলেশন না করেও আমরা আনসার করি, এই টেন্ডেন্সিটা কি অনেক সময় ম্যাচ করে? হ্যাঁ, আমি বললাম না যে কিছু কিছু ক্ষেত্রে অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে, অঙ্ক না করছে, অঙ্ক করবই না, অপশন থেকে উত্তর করা যায়। একদম আমরাই বলার চেষ্টা করি। আমরা একদম শেষে চলে এসেছি, যদি ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার থাকে অবশ্যই আপনি পরামর্শ। প্রথমেই হচ্ছে আমি বললাম যে সেট ইউর মাইন্ড ফার্স্ট, যে কি আমি হতে চাই, টার্গেট করো, এবং টার্গেটটা করবে তোমার ক্যাপাসিটি অনুযায়ী, তোমার ক্যাপাবিলিটি কি সেই অনুযায়ী টার্গেট করো। রিড উইথ লাভ, ভালোবেসে পড়তে হবে, এবং সঠিক গাইডেন্সটা চাই। সঠিক গাইডেন্স, কার গাইডেন্সটা আমি করব? সেলফ কনফিডেন্স থাকতে হবে। এবং মাধ্যমিক পরীক্ষায় যেভাবে পড়াশোনা করেছে, দিন রাত জেগে, মা বাবা ঠাকুমা সবাই কিন্তু খবর রাখছে মাধ্যমিকের কেমন রেজাল্ট হবে, ঠিক সেইভাবে যেভাবে পড়ছো মাধ্যমিক, সেইভাবে তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়তে হবে। রুটিন করে পড়ো, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, পুরো রুটিন করে নিয়ে পড়তে হবে। এবং যে পরীক্ষা দেবে তার সিলেবাসটা কমপ্লিট করে নাও, কোনো সাজেশন করবে না, টোটাল কিন্তু করে যাবে, কারণ কোনো চ্যাপ্টার বাদ দিলে হবে না। আর বিশেষ করে মোবাইলটাকে ইউজ করতে হবে প্রয়োজনে, মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বাদ দিতে হবে, শুধু ইউটিউব থেকে তোমার যে প্রয়োজনীয় জায়গাগুলো করতে হবে। এই জায়গাগুলো মনে রাখতে হবে। মক টেস্ট করবে, এবং কিভাবে করবে? চেয়ার টেবিলে বসে, একদম চেয়ার টেবিলে বসে যেভাবে মক টেস্ট হয়, স্টাডি রুম নিজের মতো করে সাজিয়ে নেবে, নিজের নোটস নিজে তৈরি করো, এবং বি পজিটিভ। ফর্মুলাগুলো 8 পেপারে 4 পেপারে পুরো টাঙিয়ে রেখে দাও তোমার পাশাপাশি, যাতে করে তোমার পরীক্ষায় তুমি সাকসেস পাবেই, কেউ আটকাতে পারবে না। বি পজিটিভ, এবং মাথায় রাখো আমি পাবোই, কেন পাবো না, এই টার্গেটে এগিয়ে চলো, তোমরা সবাই, তোমাদের সকলের সাকসেস হোক, এটাই আমি চাইছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। কম্পিটিটিভ ম্যাথসের প্রিপারেশন তাই নিয়ে এতক্ষণ কথা বলার জন্য আমাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর পার্থ কর্মকার স্যার। অনেক অনেক ধন্যবাদ, অনেক টিপস দিলেন। আশা করি আগামী দিনে ছাত্রছাত্রীদের উপকার হবে এবং কম্পিটিটিভ এক্সামে তারা সাফল্য পাবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন কলকাতা দূরদর্শনকে। নমস্কার। নমস্কার। Thank you.